আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে 2025 সালের বিজ্ঞান প্রথম ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে বিজ্ঞান প্রথম ক্লাসে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, বলো কি বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, তোমাদের এই প্রথম চ্যাপ্টারের আমরা খুবই গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেগুলো দাগিয়ে দিব এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলছে, দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত কি করতে হয়? প্রশ্নের উত্তর খুঁজতে হয়। আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই, তার উত্তর খুঁজতে হয়। এগুলো হলো, তোমার উচ্চতা কত? অনেকে এসে জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার উচ্চতা কত? জিজ্ঞাসা করে কি করে না? তোমার ওজন কত? অনেকে এসে জিজ্ঞাসা করে তোমার ওজন কত? এখন কয়টা বাজে? আজকে বাতাসের তাপমাত্রা কত? ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার হয় উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রার মাপঝোঁকের। এখন এই জিনিসগুলোর জন্য কিন্তু কি দরকার? এই জিনিসগুলোর জন্য কি দরকার? মাপঝোঁকের দরকার। কি দরকার? অর্থাৎ আমাদের অবশ্যই এগুলো যদি মাপঝোঁক না থাকে, আমার উচ্চতা কত আমি কিভাবে বলবো? আমি তো আন্দাজে একটা বলতে পারবো না। এখন কয়টা বাজে এটা যদি আমার জানা না থাকে, তাহলে আমি কিভাবে বলবো? তাহলে বলছে যে দৈনন্দিন জীবনে এই মাপঝোঁকের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপঝোঁকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাপ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি, ঠিক আছে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। কোনো কিছুর, দেখো, কোনো কিছুর কি? কোনো কিছুর, বলো কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। তো যদি কখনো আসে পরিমাপ কি, তাই লিখবা কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। বলো, আবার বলো। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, মানে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, ঠিক আছে? যেমন এই স্কেলটা মনে করো যে 1 ফিট, এটা পরিমাণ নির্ণয় করছি, তাইলে এটাই পরিমাপ। কথা বুঝতে পারছো? মনে করো পরিমাণ করছি যে এখন 12টা বাজে, তাহলে এটাই পরিমাপ। সো বলছে, দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নায় জন্য তেল ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময় ইত্যাদি। সো এবার খেয়াল করো, আমরা দেখি, এবার আমরা দেখব বিজ্ঞান কি। বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। বলো, বিজ্ঞান কি? বিজ্ঞান শব্দের আমরা যদি অর্থ করি, তাহলে সেটা হলো বিশেষ জ্ঞান। আক্ষরিক অর্থ যদি করি, বিজ্ঞান শব্দের অর্থই দাঁড়াচ্ছে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা জানো? কোনো বিষয়ে তথ্য, উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয়ে সম্বন্ধে উপলব্ধি, এইসব মিলিয়েই হয় সেই বিষয়ে জ্ঞান। তাহলে জ্ঞান কি, এটা দেখবা এই যে এখান থেকে, কোনো বিষয়ে তথ্য, উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলিয়েই হয় সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোনো বিষয়ে, কোন বিষয়ে জ্ঞান? বিজ্ঞান হলো, দেখো, বিজ্ঞান তাহলে আমাকে কোশ্চেন করছে কোন বিষয়ে জ্ঞান। বিজ্ঞান হলো, দেখো, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। বিজ্ঞান কি? তাহলে বিজ্ঞান কোন সম্পর্কিত জ্ঞান? বিজ্ঞান হচ্ছে প্রকৃতি, আমরা যে প্রকৃতি দেখি, প্রকৃতি এবং প্রাকৃতিক যে বিভিন্ন ঘটনা ঘটে, এইগুলো সম্বন্ধে জ্ঞান। কথা বুঝাইতে পারছি? এরপর বলছে, তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছো না? ক্লাস 4-5-এ তো জেনেছো। আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছো। কিন্তু বৃষ্টি হয়, উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি, এসবই বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনা মন গড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞান নয়। তাইলে আমরা এখানে বুঝতে পারলাম যে আসলে মন গড়া কোনো ব্যাখ্যা কখনোই বিজ্ঞান হতে পারে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে। তাইলে বৈজ্ঞানিক জ্ঞান হইতে হলে তাকে কি করে পেতে হবে? পরীক্ষা বা পর্যবেক্ষণ করে। বলো, কি করে পেতে হবে? পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে। অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। অথবা আমরা পরীক্ষা বা পর্যবেক্ষণ দিয়ে যে তথ্যটা পাইছি সেটা দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ এইসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদের সমর্থন করে না।
আমরা যে গল্পগুজব শিখেছি অনেক সময় নানীদের কাছে, দাদিদের কাছে আমরা শুনেছি যে বৃষ্টি কিভাবে পড়ে, অনেক কল্পকাহিনী আমরা শুনেছি, পৃথিবী নাকি একটা ডিম থেকে মনে করো বের হয়েছে, আমরা শুনেছি। এই জিনিসগুলো কখনোই বিজ্ঞানের মধ্যে পড়ে না, কারণ এগুলোর তথ্য প্রমাণ নেই। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করেছি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। তাহলে আমরা কিভাবে বিজ্ঞানের জ্ঞান অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। বুঝতে পারছো? দাগ দাও। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, বলো কি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, তারপরে কি? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে। সুন্দর করে দাগাও, বাঁকা তারা করে দাগাইলে তো মনে করো এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। এগুলো বিজ্ঞানের কি? তাহলে জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। তাহলে জ্ঞানও বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও কি? বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেসব যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনই দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। অর্থাৎ তুমি বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করবে, এখন এটা তো আসলে এমন জিনিস না যে তোমাকে জোর করে এটা শেখানো যাবে। এটার জন্য তোমার মনোভাব বা তোমার মানসিকতা ওই রকম থাকতে হবে, কোশ্চেন করার অনেক ইচ্ছা থাকতে হবে। বুঝতে পারছো কথা বাচ্চারা? খেয়াল করো তো, দেখো, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব থাকতে হবে। অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এই ক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। তাহলে এটা খুবই গুড কোশ্চেন একটা, বা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি কাকে বলে? সেইখান থেকে এইভাবে লিখবা, বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনই দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব। অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো, দেখো, একদম বিজ্ঞানের মেন সংজ্ঞাটা আমরা পাইলাম এই যে এখান থেকে। বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষণ থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত, এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা লিখবা বিজ্ঞান কি। এরপর বলছে বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও তেমনই বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। আমরা কিন্তু বিজ্ঞানের সংখ্যাটা এখান থেকে এই পর্যন্ত লিখছি। বিজ্ঞানের সংখ্যাটা কোন থেকে কোন পর্যন্ত লিখছি? হ্যাঁ, এই যে এই দৃষ্টিভঙ্গি পর্যন্ত এখান থেকে। তাহলে বিজ্ঞান হলো এই যে এখান থেকে। ঠিক আছে, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ পরীক্ষণ থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। সো এটা আমাদের হইল। এবার বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো, এই ধাপটা মুখস্থ করতে হবে। এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, দেখো, বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে না, একাধিক উপায়ে বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়ায় ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সেই মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম ধাপ, খেয়াল করো তো বাচ্চারা, প্রথম ধাপ হচ্ছে প্রশ্ন করা। কি করা? দ্বিতীয় ধাপ হচ্ছে তথ্য, বিদ্যমান তথ্য সংগ্রহ করা। তৃতীয় ধাপ হচ্ছে সম্ভাব্য ফলাফল অনুমান করা। চতুর্থ ধাপ হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। তারপরে দেখো, এরপর বলছে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, তারপর হচ্ছে উপাত্ত বিশ্লেষণ করা, সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করা, যে ফলাফলটা আছে সেটা গ্রহণ করবো অথবা বর্জন করব, ফলাফল প্রকাশ করা। এই ধাপগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এই ধাপগুলো মুখস্থ রেখে তোমাদের এই ধাপের উপর বেস করে তোমাদেরকে কি করতে হবে বলো তো? তোমাদেরকে অবশ্যই একটা এক্সাম্পল দিতে হবে। মনে করো একটা পরীক্ষা তোমাদের করতে হবে, পরীক্ষায় দিবে, মনে করো বলবে যে গাছ কেন পানি ছাড়া মারা যায়, পরীক্ষা করে দেখাও। সো এটা এই ধাপে ধাপে যাবে। কিভাবে যাবে? ধাপে ধাপে। সো আমরা পেজ কত পড়লাম বলো? আমরা পেজ বলতে হবে, বলো কত পেজ পড়লাম? পেজ আমরা পড়ছি হচ্ছে, একটু দেখে নেই, 1 আর 2 পড়েছি। এবার আমরা 3 নম্বর পৃষ্ঠায় চলে যাব, পার্ট 2 আর 3। পরীক্ষণ, একটা পরীক্ষণ আমরা করব। পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। একটা নতুন জ্ঞান তুমি পাবা, সেটা পাওয়ার একটা নতুন পদ্ধতি হচ্ছে পরীক্ষণ। সেটা কি? পরীক্ষণ। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত মানে যেই আনুমানিক সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা সেটা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে কি তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ সে যে অনুমান করছে সিদ্ধান্তটা সেটা ঠিক ছিল না, তখন নতুন করে অনুমান করে। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করে, তারপর আবার ওইটাকে পরীক্ষণের মাধ্যমে যাচাই করে। অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটিমাত্র চলক পরিবর্তন করা হয়। নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপসমূহ একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন, এটা পরীক্ষায় আসবে। উদাহরণটা কি, পরীক্ষণটা কি, বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা করা। তাহলে পরীক্ষা কি করব, বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা করব। পরীক্ষণ করতে কি কি লাগবে, ছোট দুইটি মাত্র পাত্র লাগবে, তারপর হচ্ছে ফুল গাছের দুইটি চারা লাগবে, তারপরে কি লাগবে, তারপর হচ্ছে পানি ও শুকনা মাটি লাগবে, পানিও কি লাগবে, শুকনা মাটি লাগবে। তাহলে পরীক্ষণের জন্য কি কি লাগবে সেই জিনিসগুলো আমরা দেখলাম। সো আমরা কিন্তু দেখলাম যে আমাদের সমস্যাটা আমরা দেখলাম, আমাদের মানে দেখো আমাদের সমস্যা নির্ধারণ করলাম পদ্ধতিটা। প্রথমে আমাদের সমস্যা নির্ধারণ করতে হবে, ওই যে ইয়ে অনুযায়ী আমাদের কি বলে এটা তোমার পরীক্ষণ পদ্ধতির ধাপ অনুযায়ী প্রথমে আমাদের কি সমস্যা নির্বাচন করতে হবে বা নির্ধারণ করতে হবে। তো পরীক্ষণের প্রথম ধাপে তোমার সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে লাগালে মারা যাচ্ছে কেন, জানা তথ্য সংগ্রহ, জানা তথ্য সংগ্রহ, জানা তথ্য কি সংগ্রহ। সো জানা তথ্য সংগ্রহ, তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে কি না পেলে, পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। এই তথ্যটা এখন আমরা পরীক্ষা করে দেখব। এবার অনুমিত সিদ্ধান্ত গ্রহণ বা সম্ভাব্য ফলাফল, জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে যে পানির অভাবে চারা গাছ মারা যায়। এখন পরীক্ষার পরিকল্পনা, এবার তোমার পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষণের জন্য তোমার দুইটি পাত্রে দুইটি গাছ নিতে হবে। কয়টি পাত্রে কয়টি গাছ নিতে হবে, তোমরা কেবল দুইটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে। দুইটা পাত্রের মধ্যে জাস্ট একটা বিষয় পার্থক্য রাখতে পারবে, একটার মধ্যে বাকি সব সেম থাকবে। অর্থাৎ ওইটাতেও যেমন আলো পাবে এটা তো তেমন আলো পাবে, ওইটাতেও যেমন মাটি ছিল এটাতেও তেমন মাটি থাকবে। পার্থক্যটা একটাই, যেটা পরীক্ষা করতেছ, একটাই পানি দিবা একটাই পানি দিবা না। এবার পরীক্ষণ দেখো, ছোট দুইটি একই রকম পাত্র নাও, মাটি বা প্লাস্টিকের টপ জাতীয় পাত্র হলে ভালো হয়। পাত্র দুইটির তলায় ছোট ছিদ্র করো, এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুইটি ভরে দাও। এবার একই ধরনের দুইটি চারা গাছ দুই পাত্রে রোপণ করো, একটিতে পানি দাও একটিতে শুকনো রাখো, দুইটি গাছ ছায়ায় রেখে দাও। পরের দিন গাছ দুইটি পর্যবেক্ষণ করো, একটি গাছ প্রায় মারা গেছে অন্যটি সতেজ আছে, তাই না। তো খেয়াল করো, এরপরে খেয়াল করো, এরপরে দেখো আমরা দেখলাম যে উপাত্ত বিশ্লেষণ। এখন আমরা দেখব দুইটি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারা গাছ দুইটি পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল, তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি। এতে কি সিদ্ধান্ত নেওয়া যায়, সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়াতেই চারা গাছ মারা গেছে। ফল প্রকাশ, তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে, কোথায়, বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। ওই যে যেখানে দেখবা যে বিজ্ঞপ্তি দেওয়া হয়, ঠিক আছে, বুলেটিন বোর্ড, সেখানে তোমরা প্রকাশ করতে পারো। উল্লেখিত ধাপগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। সো এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝে বুঝে মুখস্থ করবে। আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে পার্ট 4 এবং 5 নিয়ে আমরা হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই।